সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আকিসিটি নওপাড়া যশোরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয় টেক্সটাইল র ম্যাটেরিয়ালস 1। আমরা পড়াশোনা করছি কটন ফাইবার নিয়ে। আমি তোমাদের সাথে আছি পিয়াস পাল, বিভাগীয় প্রধান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। চলো তবে শুরু করা যাক আমাদের আজকের বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় কটন ফাইবারের ত্রুটি। কটন আমরা চাষ পদ্ধতি বা কটনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা বিগত দুটো ক্লাস আলোচনা করেছি। আজকে আমাদের খুব অল্প টপিকস বাকি রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ত্রুটি। কটন ফাইবার যখন সংগ্রহ করা হয় তখন এর মধ্যে বেশ কিছু ত্রুটি দেখা যায়। যেমন যদি স্যাঁতসেঁতে বা ভেজা আবহাওয়ায় আমরা তুলাগুলোকে সংগ্রহ করি তখন সেই তুলা মানটা ভালো হয় না এবং কিছু কিছু আঁশ দেখা যায় অপরিপক্ক থেকে যায়। এই ধরনের ত্রুটিকে আমরা বলতেছি ড্যাম্প কটন। অনেক সময় অনুর্বর মাটি বা একই সাথে দুই একটা গাছ যদি পোকা আক্রমণ হয় সেক্ষেত্রেও উদ্ভিদের বৃদ্ধি ভালোভাবে হয় না। এই ধরনের আঁশকে আমরা বলে থাকি অপরিপক্ক আঁশ। কিছু আঁশ যেমন অপরিপক্ক থাকবে তেমন কিছু আঁশ দেখা যায় যে বেশি পরিপক্ক হয়ে যায়, তখন সেই বেশি পরিপক্ক আঁশগুলোকে আমরা বলে থাকি মৃত আঁশ বা ডেড ফাইবার। এরপর রয়েছে কেক ফর্মেশন। তুলার আঁশ যদি বল থেকে আলাদা করার পর যদি দেখা যায় যে কিছু কিছু আঁশ শক্ত হয়ে গুটি পাকায় আছে, এটা সাধারণত পোকার আক্রমণে হয়। অনেক সময় দেখা যায় যে পোকার আক্রমণের ফলে পোকার মুখের নিঃসৃত লালা বা তাদের যে মলমূত্র আছে সেগুলা একসাথে আঁশের সাথে যুক্ত হয়ে একটা শক্ত গুটি তৈরি করে ফেলে। এই ধরনের ত্রুটিকে আমরা বলতেছি কেক ফর্মেশন। তুলার আঁশের মধ্যে কিছুটা গলিত সাদা অংশ যদি থেকে যায় পেস্টের মতো, তখন সেটাকে আমরা বলি পেস্ট ফর্মেশন। এটাও মূলত বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের কারণেই হয়ে থাকে। আরো কিছু ত্রুটি রয়েছে, যেমন ফলস মিলডিউ। এটা সাধারণত ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণে হয়। আবার যদি অতিরিক্ত শুকনো আবহাওয়ায় বা বৃষ্টির পরে আমরা কটনকে চাষ করি তখন কটনের যে ত্রুটি দেখা যায় তার নাম হচ্ছে কটন রাস্ট। আবার অতিরিক্ত শুকনো আবহাওয়ায় বা নির্দিষ্ট সময় যদি পরে আমরা চাষ করি তখন এক ধরনের ত্রুটি দেখা যায়, তাকে আমরা বলি গুঁড়া মিলডিউ। আঁশ হলুদ বা বাদামি হলুদ রং যদি ধারণ করে, আমরা পড়েছি যে আঁশের মূলত রং হচ্ছে সাদা, সেখান থেকে ধূসর স্পটেড টিনসড হয়ে ধীরে ধীরে হলুদ রং ধারণ করতে পারে। কিন্তু যদি হলুদ বা বাদামি হলুদ রং হয়ে যায় তখন বুঝতে হবে যে এই কটনের মানটি আর ভালো নেই। এই ধরনের ত্রুটিকে আমরা বলে রাখি লিন্ট রট। স্টিকি কটন। এই স্টিকি কথাটার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে চটচটে। এ ধরনের তুলা প্রথমে সাদা এবং পরে আস্তে আস্তে কালো রং হয়ে যায়। এটা দেখা যায় যে অনেক সময় কটনের যে বীজ আছে, কটনের বীজ থেকে কিন্তু তেল তৈরি হয়। তাই কটনের বীজ যদি ভেঙে যায় সেখান থেকে তৈলাক্ত একটা পদার্থ এসে এই আঁশকে স্টিকি বা চটচটে করে দেয়। তারপরে সেলুলোজ ডিগ্রেডেশন। এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে যেমন কোনো জিনিসের ভিতরের অংশ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেট জিনিসটাই নষ্ট হয়ে যায়। আমরা জানি যে কটনের মূল উপাদান সেলুলোজ। তা যদি পোকামাকড়ের আক্রমণে বা পোকামাকড়ের যে ওষুধের মাত্রা ব্যবহার করা হয় সেসব ওষুধ যদি বেশি ব্যবহার করা হয় তখন দেখা যায় যে এই কটনের যে মূল যে গঠন সেলুলোজ সেটাই ক্ষতিগ্রস্ত হয় এবং কটনের মানটাও খারাপ হয়ে যায়। এইগুলি হচ্ছে কটন ফাইবারের ত্রুটি। এটা পাশাপাশি একটা বড় প্রশ্নও বটে, এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা। এবার আসো তুলার আঁশের ভৌত গঠন। এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা হচ্ছে একটা তুলার আঁশকে কাটা হয়েছে লম্বালম্বি ভাবে। দেখো তাহলে ভিতরে কতগুলো স্তর দেখা যাচ্ছে। প্রথমে একটা স্তর দেখা যাচ্ছে এখানে, সেখান থেকে ভিতরে এই একটা লেয়ার, তার ভিতরে এই একটা লেয়ার, দেন ছোট্ট একটা লেয়ার। তোমরা সবাই গাছ কাটার পরে কাটা গাছের অংশ নিশ্চয়ই দেখছো। দেখা যায় যে গাছের একটা অংশ আমরা বাকল দেখতে পাই কাটার পরে, একটা বাইরের একটা অংশ কালো মতো, মাঝখানে একটা অংশ থাকে লাল লাল মতো, আবার আরো ভিতরের একটা অংশ থাকে যেটা আরেকটু অন্যরকম রং। ঠিক তুলার আঁশকেও যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি রাখি তাহলে এরকম একটা টিউবের মতো দেখা যায় এবং এই ভিতরে এরকম কতগুলো অংশ দেখা যায়। আর
কটন ফাইবার যখন অণুবীক্ষণ নিচে দেখা হয় তখন খেয়াল করলে দেখা যায় যে কটন ফাইবারের মধ্যে একটা প্রাকৃতিকভাবেই একটা পাক রয়ে গেছে, এবং এই পাকের কারণেই কটন দিয়ে সুতা তৈরি করা এত সহজ এবং এটা এত ভালো। এটা দেখা যায় যে কটন ফাইবারের প্রতি ইঞ্চিতে 150 থেকে 300টা পাক আছে। আমরা একটা কটন ফাইবারকে যদি লম্বালম্বিভাবে কেটে বিশ্লেষণ করি তখন আমরা এর মধ্যে বেশ কিছু অংশ দেখতে পাবো। যেমন আমাদের সব থেকে বাইরের যে অংশ, এই যেটা, এইটাকে আমরা বলতেছি কিউটিকল, অর্থাৎ একদম বাইরের প্রাচীর, অর্থাৎ যেটাকে আমরা গাছের ক্ষেত্রে বাকল বলে থাকি। এবার তার ভিতরে যে অংশ সেটাকে আমরা বলতেছি প্রাইমারি ওয়াল, তার ভিতরে যে অংশ সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি ওয়াল বা মাধ্যমিক স্তর, আর সব থেকে ভিতরে যে জায়গাটা সেটাকে আমরা বলতেছি লুমেন। চলো তবে এটা একটু ভালো করে আলোচনা করা যাক। আমাদের যে কিউটিকল, এটা সব থেকে বাইরের অংশ, এটা তৈরি হয় কি দিয়ে? মোম দিয়ে আর পেকটিভ দ্রব্যের একটা পাতলা আবরণ দিয়ে এই কিউটিকল তৈরি হয়। এরপরে যেটা প্রাকৃতিক স্তর, অর্থাৎ বাকলের ঠিক নিচে, সেখানে সেলুলোজ দিয়ে তৈরি হয়। এরপরে যেটা মাধ্যমিক স্তর, সেখানে সেলুলোজের স্তরের উপরেই পরিপক্ক অপরিপক্ক এগুলো নির্ভর করে। তার কারণ এই মাধ্যমিক স্তর যত মোটা হয় তত আঁশ পরিপক্ক হয়, আর যত এটা কম থাকবে তত অপরিপক্ক হয়। আমরা কাঠ কিনতে গেলে কিন্তু বলি কাঠ সারি না অসারি, এটা কিন্তু বোঝা যায় এই মাধ্যমিক স্তর দেখে। ঠিক আমি পাশাপাশি ওইটার সাথে তুলনা করে বলতেছি যে মাধ্যমিক স্তর যত মোটা থাকবে তত আঁশ পরিপক্ক হবে, আর এই স্তরের মান যতটা কম থাকবে তত আঁশ অপরিপক্ক হবে। আর একদম ভিতরের যে ফাঁক পাওয়া অংশ, এটাকে আমরা বলি লুমেন, তা আঁশ যত পরিপক্ক হবে তত লুমেনটা ছোট হতে থাকবে। কিন্তু যখন প্রথম শুরু হয়, অর্থাৎ একদম ছোট গাছ, তখন কিন্তু লুমেনটা তৈরি হয় না, আস্তে আস্তে লুমেনটা তৈরি হয়। কিন্তু আঁশ যত পরিপক্ক হয়ে থাকবে তত লুমেনটা আস্তে আস্তে চ্যাপ্টা হয়ে ছোট হয়ে যাবে, অর্থাৎ মাধ্যমিক স্তরটা বড় হয়ে যাবে, লুমেনটা ছোট হয়ে যাবে। এরপরে দেখো আমরা দেখি যে একটা সেলুলোজ ফাইবারকে বা কটনকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে তার মধ্যে কি কি অংশ দেখা যায়। দেখো এখানে একটা গঠন আঁকা রয়েছে, এরকম অনেক বড় গঠন নিয়ে সেলুলোজ তৈরি হয়। এখানে দুটো ইউনিট দেখানো হয়েছে, এই একটা ইউনিট আর এই একটা ইউনিট। এটা পরীক্ষায় কিন্তু আঁকতে হবে যে তুলার রাসায়নিক গঠন এঁকে দেখাও। দেখা যায় যে তুলা মূলত হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন এদের মিলিত একটা যৌগ, এবং এখানে নিচে যে এন লেখা আছে এই এনটার অর্থ হচ্ছে এরকম অসংখ্য শিকল নিয়ে, এই যে দিক থেকে তীর দেওয়া, মানে এদিকে আরো আছে, এদিকে আরো আছে, এরকম অসংখ্য এই ইউনিটটা নিয়ে এই তুলা গঠিত হয়, সেজন্য এখানে এন লেখা, অর্থাৎ এন সংখ্যক, মানে কত সংখ্যক এটা কোনো ঠিক নেই। এখানে গঠনটা একটু খেয়াল করো, এই গঠনটা যদি আঁকতে পারো, এই গঠনটা থেকে এই গঠনটা কিন্তু শুধু উল্টা। দেখো এখানে একটা বন্ধন দেওয়া, এখানে নিচে এইচ আছে, এখানে CH2OH আছে, এদিকে এইচ OH, এখানে OH এইচ, এখানে আবার এইচ, এখান থেকে ও দিয়ে আবার শুরু হয়েছে, আবার এইটার ঠিক উল্টো হচ্ছে আবার এখানে আছে। এখানে একটু ভুল আছে, এখানে একটা এইচ হবে, একটা এইচ দিয়ে নিও। তো এখানে দেখো আমাদের যে গঠনটা, এখানে মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগ, এটা আঁকা প্র্যাকটিস করবা। যাই হোক, আমরা এই 3টা ক্লাসের মাধ্যমে তুলা সম্পর্কে আলোচনা শেষ করতে সক্ষম হয়েছি। তোমরা পড়াশোনা করে ভিতরে যে সকল সমস্যা আছে সেগুলো আমার সাথে শেয়ার করো, আমি আরো মানে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।